নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিনোদিনী দাসীর লেখা আত্মজীবনী আমার কথা। এখন আপনাদের শোনাচ্ছি সেই আত্মজীবনীর চতুর্থ পর্ব। বিনোদিনীর নিজের লেখা তার জীবনের কথা শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের পর্ব। কৈশোরে পদার্পণ করিয়া বেঙ্গল থিয়েটারের অধ্যক্ষ পূজনীয় শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের অধীনে কার্যে নিযুক্ত হই। ঠিক মনে পড়ে না কি কারণবশত আমি গ্রেট ন্যাশনাল থিয়েটার ত্যাগ করি। এই বেঙ্গল থিয়েটারই আমার কার্যের উন্নতির মূল। এই স্থানে শরৎচন্দ্র ঘোষ মহাশয়ের কর্তৃত্বাধীনে অতি অল্প দিনের মধ্যে প্রধান প্রধান ভূমিকা অভিনয় করিতে আরম্ভ করি। মাননীয় শরৎবাবু আমায় কন্যার ন্যায় স্নেহ করিতেন। তাহার অসীম স্নেহ ও গুণের কথা আমি এক মুখে বলিতে পারি না। প্রসিদ্ধা গায়িকা বনবিহারিণী সুকুমারী দত্ত ও এলোকেশী সেই সময়ে বেঙ্গলে অভিনেত্রী ছিলেন। তখন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য নাটক আকারে পরিবর্তিত হইয়া অভিনয়ার্থে প্রস্তুত হইতেছিল। আমি উক্ত মেঘনাদবধ কাব্যে 7টি পার্ট একসঙ্গে অভিনয় করিয়াছিলাম। প্রথম চিত্রাঙ্গদা, দ্বিতীয় প্রমীলা, তৃতীয় বারুণী, চতুর্থ রতি, পঞ্চম মায়া, ষষ্ঠ মহামায়া, সপ্তম সীতা। বঙ্কিমবাবুর মৃণালিনীতে মনোরমা অভিনয় করিতাম এবং দুর্গেশ নন্দিনীতে আয়েশা ও তিলোত্তমা এই দুইটি ভূমিকা প্রয়োজন হইলে দুইটি এক রাত্রি একসঙ্গে অভিনয় করিয়াছি। কারাগারের ভিতর ব্যতীত আয়েশা ও তিলোত্তমার দেখা নাই। কারাগারে তিলোত্তমার কথাও ছিল না। অন্য একজন তিলোত্তমার কাপড় পরিয়া কারাগারে গিয়া, কেও বীরেন্দ্র সিংহের কন্যা? জগৎ সিংহের মুখে এই কথা শুনিয়া মূর্ছিত হইয়া পড়িত। আর সেই সময়েই আয়েশার ভূমিকার শ্রেষ্ঠ অংশ ওসমানের সহিত অভিনয়। এই অতি সংকুচিতা ভীরু স্বভাবা রাজকন্যা তিলোত্তমা তখনই আবার উন্নত হৃদয়া গর্বিণী অপরিসীম হৃদয় বলশালিনী প্রেম পরিপূর্ণা নবাবপুত্রী আয়েশা। এইরূপ দুই ভাগে নিজেকে বিভক্ত করিতে কত যে উদ্যম প্রয়োজন তাহা বলিবার নহে। ইহা যে প্রত্যহ ঘটিত তাহা নহে। কার্যকালীন আকস্মিক অভাবে এইরূপে কয়েকবার অভিনয় করিতে হইয়াছিল। একদিন অভিনয় রাত্রিতে আয়েশা সাজিবার জন্য গৃহ হইতে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়া অভিনয় স্থানে উপস্থিত হইয়া শুনিলাম যিনি আসমানির ভূমিকা অভিনয় করিবেন তিনি উপস্থিত নাই। রঙ্গালয় জনপূর্ণ। কর্তৃপক্ষগণের ভিতর চুপি চুপি কথা হইতেছে। কে বিনোদকে আসমানির পার্ট অভিনয় করিতে বলিবে? উপস্থিত বিনোদ ব্যতীত অন্য কেহই পারিবে না। আমি বাটি হইতে একেবারে আয়েশার পোশাকে সজ্জিত হইয়া আসিয়াছি বলিয়া ভরসা করিয়া কেহই বলিতেছেন না। এমন সময়ে বাবু অমৃতলাল বসু আসিয়া অতি আদর করিয়া বলিলেন, বিনোদ, লক্ষ্মী ভগ্নীটি আমার, আসমানি যে সাজিবে তার অসুখ করিয়াছে। তোমাকে আজ চালাইয়া দিতে হইবে, নতুবা বড়ই মুশকিল দেখিতেছি। যদিও মুখে অনেকবার না পারিব না বলিয়াছিলাম বটে, আর বাস্তবিক সেই নবাবপুত্রীর সাজ ছাড়িয়া তখন দাসীর পোশাক পরিতে হইবে। আবার আয়েশা সাজিতে অনেক খুঁত হইবে বলিয়া মনে মনে বড় রাগ হইয়াছিল, কিন্তু বিশেষ প্রয়োজন বুঝিয়া তাহাদের কথা মতো কার্য করিতে বাধ্য হইলাম। বেঙ্গল থিয়েটারে অভিনয় করিবার সময়ে ইংলিশম্যান, স্টেটসম্যান ইত্যাদি কাগজে আমায় কেহ সাইনোরা, কেহ কেহ বা
ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ বলিয়া উল্লেখ করিতেন। এখনও আমার পূর্ববৎ বন্ধুদের সহিত সাক্ষাৎ হইলে তাহারা বলেন যে, সাইনোরা ভালো আছো তো? পূর্বেই বলিয়াছি, এই থিয়েটারে বঙ্কিমবাবুর মৃণালিনী অভিনীত হইত। তাহার অভিনয় যেরূপ হইয়াছিল তাহা বর্ণনাতীত। তখনকার বা এখনকার কোনো রঙ্গালয়ে এ পুস্তকের এরূপ অভিনয় বোধহয় কোথাও হয় নাই। এই মৃণালিনীতে হরি বৈষ্ণব হেমচন্দ্র, কিরণ বাড়ুজ্জে পশুপতি, সুকুমারী দত্ত গিরিজায়া, ভুনি মৃণালিনী এবং আমি মনোরমা। আর গোটাকত কথা বলিয়া বেঙ্গল থিয়েটার সম্বন্ধে কথা শেষ করিব। একবার আমরা সদল বলে চুয়াডাঙ্গা যাই। আমাদের জন্য একখানি গাড়ি রিজার্ভ করা হইয়াছিল। সকলে একত্র যাইতেছি, মাস স্মরণ নাই। মাঝখানে কোন স্টেশনে তাও মনে নাই, তবে সে যে একটি বড় স্টেশন সন্দেহ নাই। সেই স্থানে নামিয়া উমিচাঁদ বলিয়া ছোটবাবু মহাশয়ের একজন আত্মীয়, আমরা মাননীয় শরৎচন্দ্র ঘোষ মহাশয়কে ছোটবাবু বলিয়া ডাকিতাম, ও আরও 2-4 জন অ্যাক্টর আমাদের কোম্পানির জন্য খাবার আনিতে গেলেন। জল খাবার পাতা ইত্যাদি লইয়া সকলে ফিরিয়া আসিলেন। অমিচাঁদ বাবুর আসিতে দেরি হইতে লাগিল। এমন সময় গাড়ি ছাড়ে ছাড়ে। ছোটবাবু মহাশয় গাড়ি হইতে মুখ বাড়াইয়া, ওহে অমিচাঁদ, শীঘ্র এসো, শীঘ্র এসো, গাড়ি যে ছাড়িল বলিয়া ডাকিতে লাগিলেন। এমন সময়ে গাড়িও একটু একটু করে চলিতে লাগিল। ইত্যবসরে দৌড়িয়া অমিচাঁদ বাবু গাড়িতে উঠিলেন, গাড়িও জোরে চলিল। এমন সময়ে অমিচাঁদ বাবু অবসন্ন হইয়া শুইয়া পড়িলেন। ছোটবাবু মহাশয় ও অন্যান্য সকলে সর্দি গর্মি হইয়াছে, জল দাও, জল দাও করিতে লাগিলেন। চারুচন্দ্রবাবু ব্যস্ত হইয়া বাতাস করিতে লাগিলেন। কিন্তু এমন দুর্দৈব যে সমস্ত গাড়িখানার ভিতর একটি লোকের কাছে এমনকি 1 গণ্ডূষ জল ছিল না যে সেই আসন্ন মৃত্যুমুখে পতিত লোকটির তৃষ্ণার জন্য তাহা দেয়। ভুনি তখন সবেমাত্র বেঙ্গল থিয়েটারে কার্যে নিযুক্ত হইয়াছে। তাহার কোলে ছোট মেয়ে। সে সময়ে অন্য কোনো উপায় না দেখিয়া আপনার স্তন্যদুগ্ধ একটি ঝিনুকে করিয়া লইয়া অমিচাঁদের মুখে দিল। কিন্তু তাহার প্রাণ তৎক্ষণাৎ বাহির হইয়া গেল। বোধহয় 10-15 মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটিল। গাড়ি শুদ্ধ লোক একেবারে ভয়ে ভাবনায় মুহ্যমান হইয়া পড়িল। ছোটবাবু মহাশয় অমিচাঁদের বুকে মুখ রাখিয়া বালকের ন্যায় কাঁদিয়া উঠিলেন। আমি একে বালিকা, তাহাতে ওরকম মৃত্যু কখনো দেখি নাই। ভয়ে মাতার কোলের ওপর শুইয়া পড়িলাম। অমিচাঁদ বাবুর মৃত্যুকালীন সেই মুখভঙ্গি আমার মনোক্ষেত্রে পুনঃ পুনঃ অভিনীত হইতে লাগিল। আমার অবস্থা দেখিয়া চারুবাবু মহাশয় ছোটবাবুকে বলিলেন, শরৎ, থামো, যাহা হইবার হইয়াছে। এখন যদি রেলের লোক এ ঘটনা জানিতে পারে, গাড়ি কাটিয়া দিবে। এত লোকজন লইয়া রাস্তার মাঝে আর এক বিপদ হইবে। ছোটবাবু কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমি উমির মাকে গিয়া কি বলিব? সে আসিবার কালীন অমিচাঁদ সম্বন্ধে কত কথা যে আমাকে বলিয়া দিয়াছিল। অমিচাঁদ বাবু মাতার একমাত্র পুত্র ছিলেন। যাক, এইরকম ভয়ানক বিপদ ঘাড়ে করিয়া আমরা সন্ধ্যার সময় চুয়াডাঙ্গায় নামিলাম। তখন প্রায় সন্ধ্যা। সেখানের স্টেশন মাস্টারকে বলা হইল যে এই আগের স্টেশনে এই ঘটনা ঘটিয়াছে। তারপর আমরা বাসায় গিয়া যে যেখানে পাইলাম অবসন্ন হইয়া সে রাত্রে শুইয়া পড়িলাম। ছোটবাবু ও 2-4 জন অভিনেতা শবদাহ করিতে যাইলেন। সেখানে 3 দিন ধরিয়া থাকিয়া অভিনয় কার্য সারিয়া সকলে অতি বিষণ্ণভাবে কলিকাতায় ফিরিলাম। এই শোকপূর্ণ ঘটনাটি কোনো যোগ্য লেখকের দ্বারা বর্ণিত হইলে সে ভীষণ ছবি কতক পরিমাণে পরিস্ফুট হইত। আর একবার একটি ঘোর বিপদে পড়ি। সেও বেঙ্গল থিয়েটারের সহিত সাহেবগঞ্জে না কোথায় একটি জঙ্গলাদেশে যাইতে। নির্দিষ্ট স্থানে যাইতে কতকটা জঙ্গলের মধ্য দিয়া হাতি ও গরুর গাড়িতে যাইতে হয়।
4টি হাতি ও কয়েকখানি গরুর গাড়ি আমাদের জন্য প্রেরিত হয়। যাহারা যাহারা গরুর গাড়িতে যাইবে তাহারা 3টার সময় চলিয়া গেল। আমি ছেলে মানুষের ঝোঁকে বলিলাম যে আমি হাতির উপর যাইব। ছোটবাবু মহাশয় কত বারণ করিলেন, কিন্তু আমি হাতি কখনো দেখি নাই, চড়া তো দূরের কথা। ভারী আমোদ হইল। আমি গোলাপকে বলিলাম, দিদি, আমি তোমার সঙ্গে হাতিতে যাইব। গোলাপ বলিল, আচ্ছা যাস। সে আমায় তার সঙ্গে রাখিল। মা বকিতে বকিতে আগে চলিয়া গেলেন। আমরা সন্ধ্যা হয় হয় এমন সময় হাতিতে উঠিলাম। আমি, গোলাপ ও আর 2জন পুরুষ মানুষ একটাতে, আর 4জন করিয়া অপর 3টাতে। কিছু দূর গিয়া দেখি এমন রাস্তা তো কখনো দেখি নাই। মোটে 1 হাত চড়া রাস্তা, আর 2 ধারে বুক পর্যন্ত বন। ধান গাছ কি অন্য গাছ বলিতে পারি না। আর জল! ক্রমে যতই রাত্রি হইতে লাগিল ততই বৃষ্টি চাপিয়া আসিল, আর সঙ্গে সঙ্গে ঝড়ও আরম্ভ হইল। হাতি তো ফরফর করিতে লাগিল। শেষে সকলকে বেত বনের মধ্যে লইয়া ফেলিল। তার উপর শিলাবৃষ্টি, হাতির উপর ছাউনি নাই। সেই জল, ঝড়, মেঘগর্জন, তার উপর শিলাবর্ষণ। আমি কেঁদেই অস্থির। গোলাপও কাঁদিতে লাগিল। শেষে হাতি আর এগোয় না, সোর মাথার ওপর তুলিয়া আগের পা বাড়াইয়া ঠায় দাঁড়াইয়া রহিল। আবার তখন মাহুত বলিল, বাঘ বেরিয়েছে, তাই হাতি যাইতেছে না। মাহুত 4জন হই হই করিয়া চেঁচাইতে লাগিল। আমি তো আড়ষ্ট, আমার হাতি ছড়ার আমোদ মাথায় উঠিয়াছে। ভয়ে কেঁদে কাঁপিতে লাগিলাম। পাছে হাতির উপর হইতে পড়িয়া যাই বলিয়া একজন পুরুষ মানুষ আমায় ধরিয়া রহিল। তাহার পর কত কষ্টে প্রায় আধমরা হইয়া আমরা কোনো রকমে বাসায় পৌঁছিলাম। জলে শীতে আমরা এমন অসাড় হইয়া গিয়াছিলাম যে হাতি হইতে নামিবার ক্ষমতাও ছিল না। ছোটবাবু নিজে ধরিয়া নামাইয়া নিয়া আগুন করিয়া আমার সমস্ত গা সেকিতে লাগিলেন। মা তো বকিতে বকিতে কান্না জুড়িলেন। মার বুলিই ছিল, হতচ্ছাড়া মেয়ে, কোনো কথা শোনে না। সেই দিনই আমাদের অভিনয়ের কথা ছিল, কিন্তু দুর্যোগের ও আমাদের শারীরিক অবস্থার জন্য সেদিন বন্ধ রহিল। আর একবার নৌকোতে বিপদে পড়িয়াছিলাম। আর একবার পাহাড়ে বেড়াইতে গিয়া ঝড়ের মাঝে পড়িয়া পথ হারাইয়া পাহাড়িদের কুটিরে আশ্রয় লইয়া জীবন রক্ষা করি। সেই পাহাড়ি আবার রাস্তা দেখাইয়া দিয়া বাসায় রাখিয়া যায়। একবার কৃষ্ণনগর রাজবাড়িতে ঘোড়ায় চড়িয়া অভিনয় করিতে পড়িয়া গিয়া বড়ই আঘাত লাগিয়াছিল। প্রমিলার পার্ট ঘটকের ওপর বসিয়া অভিনয় করিতে হইত। সেখানে মাটির প্ল্যাটফর্ম প্রস্তুত হইয়াছিল। যেমন আমি স্টেজ হইতে বাহিরে আসিব, অমনি মাটির ধাপ ভাঙ্গিয়া ঘোড়া হুমড়ি খাইয়া পড়িয়া গেল। আমিও ঘোড়ার উপর হইতে প্রায় 2 হস্ত দূরে পতিত হইয়া অতিশয় আঘাত পাইলাম। উঠিয়া দাঁড়াইবার শক্তি রহিল না। তখন আমার অভিনয়ের অনেক বাকি আছে, কি হইবে? চারুবাবু আমায় ঔষধ সেবন করাইয়া বেশ করিয়া আমার হাঁটু হইতে পেট পর্যন্ত ব্যান্ডেজ বাঁধিয়া দিলেন। ছোটবাবু মহাশয় কত স্নেহ করিয়া বলিলেন যে, লক্ষ্মীটি, আজিকার কার্যটি কষ্ট করিয়া উদ্ধার করিয়া দাও। তাহার সেই স্নেহময় সান্ত্বনাপূর্ণ বাক্যে আমার বেদনা অর্ধেক দূর হইল। কোন রূপে কার্য সম্পন্ন করিয়া পরদিন কলিকাতায় ফিরিলাম। ইহার পর আমি 1 মাস শয্যাশায়ী ছিলাম। যাহা হউক, বেঙ্গল থিয়েটারে অভিনয়কালে আমি একরূপ সন্তোষে কাটাইয়াছিলাম, কেননা তখন বেশি উচ্চ আশা হয় নাই। যাহা পাইতাম তাহাতেই সুখী হইতাম। যেটুকু উন্নতি করিতে পারিতাম সেইটুকুও যথেষ্ট মনে করিতাম। বেশি আশাও ছিল না, অতৃপ্তিও ছিল না। সকলে বড় ভালোবাসিত। হেসে খেলে নেচে কুদে দিন কাটাইতাম। এই সময়ে মাননীয় স্বর্গীয় কেদারনাথ চৌধুরী ও শ্রীযুত বাবু গিরিশচন্দ্র ঘোষ মহাশয় প্রায়ই বেঙ্গল থিয়েটারে যাইতেন। স্বর্গীয় কেদারবাবু আমার কপাল কুণ্ডলার অভিনয় দেখিয়া বলিয়াছিলেন যে,
এই মেয়েটি যেন প্রকৃত কপালকুণ্ডলা। ইহার অভিনয়ে বন্য সরলতা উৎকৃষ্টরূপে প্রদর্শিত হইয়াছে। পরে শুনিয়াছিলাম, এই সময়ে গিরিশবাবু মহাশয় ছোটবাবুকে বলেন, আমরা একটা থিয়েটার করিব মনে করিতেছি। আপনি যদ্যপি বিনোদকে আমাদের থিয়েটারে দেন, তবে বড়ই ভালো হয়। ছোটবাবু মহাশয় অতি উচ্চ হৃদয় সম্পন্ন মহানুভব ব্যক্তি ছিলেন। তিনি বলিলেন, বিনোদকে আমি বড়ই স্নেহ করি, উহাকে ছাড়িতে হইলে আমার বড়ই ক্ষতি হইবে। তথাপি আপনার অনুরোধ আমি এড়াইতে পারি না, বিনোদকে আপনি লউন। তারপর ছোটবাবু মহাশয় একদিন আমায় বলিলেন, কিরে বিনোদ, এখান হইতে যাইলে তোর মন কেমন করিবে না? আমি চুপ করিয়া রহিলাম। এ বিষয় লইয়া সেদিন শ্রীযুক্ত অমৃতলাল বসু মহাশয়ও বলিলেন, ওসব কথা আমারও বেশ মনে আছে। তোমাকে বেঙ্গল থিয়েটার হইতে আনিবার পরও শরৎবাবু মহাশয় আমাদের বলিয়া স্বর্গীয় মাইকেল মধুসূদন দত্তের বেনিফিট নাইটের দুর্গেশ নন্দিনীর আয়েশার ভূমিকা অভিনয় করিবার জন্য লইয়া যান। আরও কয়েকবার লইয়া গিয়াছিলেন। যাহা হউক, সেই সময় হইতে আমি মাননীয় গিরিশবাবু মহাশয়ের সহিত কার্য করিতে আরম্ভ করি। তাহার শিক্ষায় আমার যৌবনের প্রথম হইতে জীবনের সার ভাগ অতিবাহিত হইয়াছে।